প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতেছেন আপনারা? আমি চাই বদল হোক, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হোক, কারণ আমরা একা কেন সহ্য করবো, পুরো দেশ সহ্য করুক। আর কারোর কিছু বলার আছে? প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতেছেন আপনারা? আমি চাই বদল হোক, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হোক, কারণ আমরা একা কেন সহ্য করবো, পুরো দেশ সহ্য করুক। আর কারোর কিছু বলার আছে? প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতেছেন আপনারা? আমি চাই বদল হোক, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হোক, কারণ আমরা একা কেন সহ্য করবো, পুরো দেশ সহ্য করুক। আর কারোর কিছু বলার আছে? ঠিকই বলেছেন ওই যুবক। কেন শুধু বাংলা সহ্য করবে, কেন ভারতবর্ষ সহ্য করবে না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে সারা ভারতবর্ষ এই যন্ত্রণা সহ্য করত, যা এখন বাঙালিকে সহ্য করতে হচ্ছে। ভাবুন তো, এই আকালে, এই সংকটের মুহূর্তে যখন গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত কষ্টে দিন যাপন করছে, সেই সময় দাঁড়িয়ে সেই বাঙালিকে বাসে উঠলে 2টো স্টপেজ গেলে 20 টাকা দিতে হবে, কিছুটা দূর গেলে 30 টাকা দিতে হবে, একটু দূর 16-17 কিলোমিটার মুভ করলেই তাকে 40 টাকা দিতে হবে। কেন? বেলগড়িয়া থেকে বেহালা গেলে একজন যুবককে 40 টাকা বাস ভাড়া গুনতে হবে। কত ছোট ছোট সেলসম্যান কাজ করে ভাবুন তো, তারা বাসের ওপর নির্ভরশীল। কত প্রাইভেট টিউটার বাসের ওপর নির্ভরশীল। ছোট ছোট দোকানের কর্মচারী তারা বাসে করে যাওয়া আসা করে। সেই গরিব মানুষগুলোর ওপর মাননীয় সরকার, রাজ্যের সরকার, রাজ্যের পরিবহন দপ্তর 30 টাকা 40 টাকা বাস ভাড়া চাপিয়ে দিল। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, বাস মালিকদের বলছেন, আপনাদের যা বাড়ানোর বাড়িয়ে নিন। আর সাধারণ মানুষকে বলছি, যারা পারবেন দেবেন, উঠবেন, না হলে উঠবেন না বাসে। আরে বাসে কি কেউ রসিকতা করতে ওঠে, বেরোতে ওঠে নাকি বাসে? মানুষের প্রয়োজন পড়লে তবে মানুষ বেরোয়, মানুষ পেটের টানে বেরোয়, গ্রাসোচ্ছাদনের জন্য বেরোয়। এই মুহূর্তে দাঁড়িয়ে কষ্ট করে মানুষ বাদুর ঝোলা হয়ে বাসে কেন দৌড়য়? তার কারণ দুবেলা দুমুঠো অন্যের সংস্থানের জন্য। যে মুহূর্তে দাঁড়িয়ে মানুষের কাজ চলে যাচ্ছে, আয় কমে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে মানুষ বেশি করে বাসে করে ঘুরবে, বিভিন্ন জায়গায় যাবে, ছোট ছোট কাজের সন্ধানে যাবে, সেই লোকগুলোর ঘাড়ে আপনি 20 টাকা 30 টাকা 40 টাকা বাস ভাড়া চাপিয়ে দিলেন। এবং স্বাভাবিকভাবে ওই যুবকের কথা প্রাসঙ্গিক, যে কেন শুধু বাংলা সহ্য করবে, সারা ভারতবর্ষ সহ্য করা দরকার ছিল। ঠিক এই প্রেক্ষিতে আমরা খালি মনে হচ্ছিল অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে সমস্ত মহিলাদের বাস ভাড়াটাকে মুকুব করে দিয়েছেন, আর সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে কিরকম নির্বিকারভাবে বাস এর ভাড়াটা বাড়িয়ে দিলেন। এবং এই প্রেক্ষিতেই আমাদের খালি মনে হচ্ছিল, স্বাধীনতার পর অনেক স্বপ্ন নিয়ে, অনেক কষ্ট করে ডক্টর বিধানচন্দ্র রায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তৈরি করেছিলেন। এবং স্টেট ট্রান্সপোর্ট তৈরি করার পেছনে একটা স্বপ্ন ছিল, গণপরিবহনকে সরকারের নিয়ন্ত্রণে রাখা এবং সরকার পোষিত রাখা, যাতে সরকার এখানে অর্থ বিনিয়োগ করতে পারে। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই রাজ্য সরকারের একটি তথ্য আপনাদের দিই, পরিবহন দপ্তরের 17,000 যেখানে কর্মচারী ছিল, সেটা কমতে কমতে এখন 9,000 স্থায়ী কর্মচারী, এবং সমস্তটাই অস্থায়ী কর্মচারী দিয়ে ভরা। ফলে স্বাভাবিকভাবে গণপরিবহন সরকারের ওপর থেকে বেসরকারি মালিকানায় চলে গেছে, এবং বেসরকারি মালিকানায় গিয়ে সেখানে সমস্ত তৃণমূল আশ্রিত নেতাদের বাস মালিক হয়ে গেছেন। এবং সেই বাস মালিকদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আপনারা আপনাদের মতো বাড়িয়ে নিন, এবং সাধারণ মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আপনারা পারলে উঠবেন, না পারলে উঠবেন না। কি ভয়ানক চিত্র আজকে বাংলায়। আসুন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার পরিবহন ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে একবার নিজের চোখে দেখে নিন। সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে, কিন্তু তারপরও রাজ্যে বেসরকারি বাস পরিষেবা সচল হবে কিনা তার কোনো নিশ্চয়তা মিলছে না। কারণ ভাড়া বৃদ্ধি না হলে রাস্তায় বাস নামাতে চাইছে না জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, যার অধীনে রাজ্যে চলে প্রায় 45,000 বাস। এই বিপুল সংখ্যক বাস রাস্তায় না নামলে সাধারণ মানুষের দুর্ভোগ যে তুঙ্গে উঠবে সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু যে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির প্রস্তাব তাঁরা রাখছেন, তা সাধারণ মানুষের পক্ষে আদৌ কতখানি বহন করা সম্ভব তা বড়সড় প্রশ্নের মুখে। এক নজরে দেখে নেওয়া যাক পরিবহন দফতরের কাছে ভাড়া বৃদ্ধি নিয়ে ঠিক কী প্রস্তাব রাখা হয়েছে বাস সংগঠনের তরফে। কলকাতায় প্রথম 4 কিলোমিটারের জন্য ভাড়ার প্রস্তাব রাখা হয়েছে 20 টাকা, 4 থেকে 8 কিলোমিটারের জন্য 25 টাকা, 8 থেকে 12 কিলোমিটারের জন্য 30 টাকা, 12 থেকে 16 কিলোমিটারের জন্য 35 টাকা, 16 থেকে 20 কিলোমিটারে 40 টাকা। এরপর থেকে প্রতি কিলোমিটারে বাড়বে 1 টাকা করে। জেলায় লোকাল বাসের ক্ষেত্রে প্রথম 4 কিলোমিটারে ভাড়ার প্রস্তাব রাখা হয়েছে 15 টাকা, এরপর প্রতি কিলোমিটারে বাড়বে 1.5 টাকা করে। জেলা এক্সপ্রেস বাসের জন্য প্রথম 6 কিলোমিটারে 20 টাকা, এরপর প্রতি 1 কিলোমিটারে ভাড়া বাড়বে 1.5 টাকা করে।
এসি বাসের ক্ষেত্রে প্রথম 6 কিলোমিটারে 50 টাকা এবং তারপর প্রতি কিলোমিটারে 2.5 টাকা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিশাল সমস্যা, কারণ সাধারণ মানুষের মধ্যে এখন তো আমরা লিমিটেড ডে ডিউটি করছি, বিশেষ করে আমরা যে ডায়াগনস্টিক আজকে লিমিটেড ডিউটি করছি, সেই হিসেবে স্যালারিও লিমিটেড। সেই হিসাবে এই যদি সমস্যা হয়ে থাকে, বেসরকারি ভাষায় 20 টাকা যদি ভাড়া হয়ে থাকে, সাধারণ মানুষের পক্ষে সাথে ট্যাকেল করা খুবই কঠিন। হয়তো একজন মানুষ 4 দিন 5 দিন করে এক এক জায়গায় ডিউটি করছে কোনো কারণবশত, কিন্তু তারা বাড়িতে পৌঁছাবে না, তাদেরও তো পৌঁছানো দরকার, কিন্তু কি করে পৌঁছাবে তারা? সে কথা কি মমতা ব্যানার্জি কোনোদিন ভেবেছেন? কোনোদিন ভাবেননি। উনি তো বসে আছেন 4 দেয়ালের মধ্যে, উনি মানুষের কি উপকারে লাগছেন আমি তো বুঝেই পাচ্ছি না, কি লাগছে বলুন। আপনার প্রশ্ন করতেই পারেন যে সরকার এই ভর্তুকিটা দেবে কোথা থেকে, অর্থাৎ বাস মালিকদের মানুষের জন্য, গরিব মানুষের জন্য যারা বাসে করে যাবেন সেই মানুষগুলোর জন্য যে ভর্তুকিটা দেবে সে সরকার দেবে কোথায়, সরকারের টাকাটা কোথায়? ঠিকই তো, আমাদেরও মনে হচ্ছে সরকারের টাকাটা কোথায়। আপনাদের দুটো উদাহরণ দিই। প্রতিদিন, প্রায় প্রতিদিন, একদিন অন্তর অন্তর সমস্ত সংবাদপত্রগুলোতে মাননীয়ার ছবি সহ বিজ্ঞাপন, সে বিজ্ঞাপনগুলো বন্ধ করা যায় না? এই মুহূর্তে আপনাদের এই সময় পত্রিকা এবং বর্তমান পত্রিকার দুটি বিজ্ঞাপন আপনাদের দেখাচ্ছি। আপনি ভাবুন তো এই বিজ্ঞাপনের এই মুহূর্তে প্রয়োজন ছিল? খুব প্রয়োজন ছিল সরকারের। এই বিজ্ঞাপন দিয়ে 1 কোটি 1.5 কোটি টাকার বিজ্ঞাপনের খরচ হচ্ছে, সমস্ত টিভি চ্যানেলগুলোতে এই বিজ্ঞাপন চলছে এবং দিনের পর দিন দেখেছেন ইস্টার, গুড ফ্রাইডে, রমজান, নববর্ষ, গ্লোবাল অ্যাডভাইসারি কমিটির কোটি কোটি টাকার বিজ্ঞাপন এই বাজারে, ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকায় এই বাজারে। আপনারা দেখেছেন 1300 কোটি টাকা ক্লাবগুলোকে গত কয়েক বছরে দেওয়া হয়েছে। সেই টাকাটা তো বন্ধ করা যায়, সেই টাকা দিয়ে তো মানুষের একটু রিলিফ দেওয়া যায়। যে গরিব মানুষটি, যে প্রাইভেট টিউটার পড়াতে যাবেন, যে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ একটা ব্যাগ নিয়ে বিভিন্ন ডাক্তারবাবুদের ভিজিট করবেন, বা যে দোকানদার ছোট ছোট জিনিসপত্র নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করবেন, যে হকার ভাই ঘুরবেন, যে গরিব মানুষটি, গরিব ছেলেটি এটা প্রাইভেট টিউশনির খোঁজে কোথাও যাবে, বা যে দোকান কর্মচারী এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন, সেই মানুষগুলোকে 30 টাকা 40 টাকা বাস ভাড়া চাপিয়ে দিয়ে এ কোন সরকার চলছে? কেউ প্রশ্ন করবেন না? আপনারা বাংলার বার্তার দর্শক, আপনারা প্রশ্ন করবেন না যে এই মুহূর্তে দাঁড়িয়ে 30 টাকা 40 টাকা বাস ভাড়া নেওয়ার কোনো অধিকার এই সরকারের আছে? সমস্ত গণপরিবহন ব্যবস্থাটাকে বেসরকারি মালিকানায় দিয়ে এবং সেই বেসরকারি মালিকদের আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন। কেন? তারা সব তৃণমূল আশ্রিত নেতা, ফলে স্বাভাবিকভাবে তাদের আয়টাও দেখা দরকার। তো আয়ের যদি দেখা দরকার হয়, সরকারের সমস্ত বাজে খরচাগুলো বন্ধ করে, এতদিন ধরে নীল সাদা রঙের পেছনে মানে ইনভেস্টমেন্টটা বন্ধ রেখে সরকারি বিজ্ঞাপন এবং প্রচারের ওপর নির্ভরশীল না করে যদি টাকাটা বাঁচাতেন, এই মুহূর্তে কষ্টের সময়, যন্ত্রণার সময় এই সরকারি বেসরকারি বাস মালিকদের পেছনে অন্তত ইনভেস্টমেন্টটা করে গরিব মানুষকে একটা রিলিফ দিতে পারতেন। আসলে সমস্ত প্রশাসনটা ভেঙে গেছে, বারবার বলছি, এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন কোলাপস করেছে। সরকার বলে কিছু নেই, 2 আমলার ওপর নির্ভরশীল একটা সরকার। মন্ত্রীরা কোয়ারেন্টাইনে বসবাস করছেন, নিজেদের ঘরে ঘরে রয়েছেন, তারা নবান্নে আসছেন কিনা আমরা জানি না, কিন্তু ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের খালি বারবার মনে হচ্ছে যে পরিবহন ব্যবস্থাটাও তো ভেঙে পড়েছে। আপনাদের দেখাবো এই মুহূর্তে দুটো ভিডিও ক্লিপিংস দেখাবো, যেখানে দেখবেন বাসের যাত্রীরা বাস না পেয়ে ক্ষেপে উঠছেন। আচ্ছা বলুন তো, একটা বাসে 20 জন প্যাসেঞ্জার উঠবে। আমরা প্রথম দিন প্রশ্ন করেছিলাম 20 জন প্যাসেঞ্জার হলে বাসের মালিকদের ভর্তুকিটা কে দেবে? প্রথম দিন থেকে আজকে গত 30 দিন ধরে আমরা এই কথাটা বলেছি, যবে থেকে এই কথাটা আলোচনা শুরু হয়েছে তবে থেকে বাংলার বার্তায় আমরা এটা বলেছি। এবং সরকার এটা প্রথম দিন থেকে তার ভাবা উচিত ছিল যে 20 জন বাস যাত্রী নিয়ে গেলে বাসের মালিকের স্বাভাবিকভাবে রোজগারটা হবে না, সেখানে একটা ভর্তুকি দেওয়া দরকার এবং সরকারের সে ভর্তুকিটা দেওয়া দরকার। আমরা বাংলার বার্তা থেকে এটা বারবার বলেছিলাম। এক, দ্বিতীয়ত হচ্ছে যে 20 জন না 25 জন না 30 জন কে আটকাবে? আজকেই দেখেছি আমরা যে কন্ডাক্টরের সঙ্গে মারপিট হচ্ছে বাস যাত্রীদের। কেন? তারা জোর করে উঠবেন, কারণ তাদের তো পেটের টানে দৌড়তে হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই তারা 30 জন 40 জন সংখ্যা গুনবেন না, তারা ভেতরে ঢুকে যাবেন। এবং সেইখানে দাঁড়িয়ে তো পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, সরকারের একটা দায়িত্ব আছে, সরকার সেটা করছে না। তার ফলে 40 জন 50 জন নিয়ে বাসগুলোকে প্লাই করতে দেখছি আমরা। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে প্রশাসনটা, অ্যাডমিনিস্ট্রেশনটা কোলাপস করে গেছে। আপনাদের দুটো ভিডিও ক্লিপিংস দেখাবো, আসুন, দেখলে বুঝতে পারবেন যে সমস্ত গণপরিবহনের মধ্যে, পরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে সরকারের সোশ্যাল ডিস্টেন্সিং নিয়মটাই ভেঙে চুরমার হয়ে গেছে বাংলায়। দেখুন আপনারা, একজন উনি এসে আমাদেরকে বললেন শুধু অনলি ফর বারাসাত, আমরা সব বাইপাসের গামী যাত্রী, কেউ চিংড়িঘাটা যাব, কেউ আপনার উল্টোডাঙ্গা যাব,
এবং উনি সেটা করে উনি শুধু বারাসাতে প্যাসেঞ্জার তুলে দিল। আমরা হা করে দাঁড়িয়েছি 7টার আগে, যারা পেছন থেকে ওই পুলিশের এক ভদ্রলোক 7:45 থেকে দাঁড়িয়ে রয়েছি আমরা প্রত্যেকে এখানে লাইনে। যখন বাস এলো, অনেকক্ষণ বাদেই এলো বাস, তখন আমরা যখন উঠতে গেলাম বলছে যে না বারাসাতের বাস যাবে, কাছাকাছি যারা যাবে তারা যেতে পারবে না, উঠবে না, একদম সরিয়ে দেওয়া হলো। এটা পাবলিক হ্যারাসমেন্ট, অনেক বয়স্ক লোকেরা রয়েছে তাদের হ্যারাসমেন্ট, উনি লিটারালি হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। 6:30 থেকে দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাসই পাইলাম না, 37 চলে গেল বারাসাত লং। এরকম ভাবে প্রতিদিন যদি করে তাহলে কি করে আমরা বাস পাবো বলুন? আমরা যাবো এত দূর দূর রাস্তায় যাই। শঙ্কু সাঁতরা আমাদের প্রতিনিধি রয়েছেন। শঙ্কু, নিয়ম নীতির তোয়াক্কা না করি এভাবে সরকারি বাসে ভিড়, কি হচ্ছে এটা? দেখো, আমরা গতকাল থেকে খেয়াল করছিলাম অনেক 4 হুইলার আছে যেখানে ড্রাইভার সহ দুজনে। শঙ্কু সাঁতরা আমাদের প্রতিনিধি রয়েছেন। শঙ্কু, নিয়ম নীতির তোয়াক্কা না করি এভাবে সরকারি বাসে ভিড়, কি হচ্ছে এটা? দেখো, আমরা গতকাল থেকে খেয়াল করছিলাম অনেক 4 হুইলার আছে যেখানে ড্রাইভার সহ দুজনে। 200 কোটি টাকার প্যাকেজ, করোনা প্যাকেজ, তার জন্য গরিব মানুষের কাছ থেকেও টাকা চাওয়া হয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে ডোনেশন চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। সেই টাকাটা কোথায় যাচ্ছে? বিজ্ঞাপনে, প্রচারে খরচ যাচ্ছে। সেই টাকা থেকে খরচ করা যেত না? ঠিকঠাক খরচ করলে তো এখানে বাসে ভর্তুকি দেওয়া যেত। আমরা খালি ভাবছিলাম জানেন যে 2000, 3000, 4000 টাকা, সামান্য 5000 টাকা রোজগার করে যে গরিব মানুষগুলো রাস্তায় বেরোবে, কোনো একটা বাসে উঠবে, বাসে উঠতে গিয়ে তারা ভয় কাঁপবে, কেন সেখানে 40 টাকা বেরিয়ে যাবে। সেই মানুষগুলোর কথা ভাবলো না সরকার। আমরা খালি ভাবছিলাম যে ওই 200 কোটি টাকার যে প্যাকেজটা, করোনা প্যাকেজ ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিলের টাকাটা কালেকশন হচ্ছে, সেখানে কেন অডিট কমিটি হবে না? কথায় কথায় ডেথ অডিট কমিটি লোপাট হয়ে গেছে। চাপের কাছে ডেথ অডিট কমিটি লোপাট হয়ে গেছে। এখন প্রতিদিন মৃত্যুর সংবাদটা বেরিয়ে আসছে, তার খবর কেউ আমরা জানি না। মুখ্যমন্ত্রী নিজেই না কি জানতেন না, আমরা এখন জানি না, সাধারণ মানুষ জানে না। ডেথ অডিট কমিটির কথাগুলো দেখবেন শোনা যাচ্ছে না। আমরা বলছি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল যে টাকাগুলো উঠেছে তার একটা অডিট হওয়া বাংলায় দরকার, কারণ সেই টাকাগুলো চলে যাচ্ছে বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনের টাকা, এই নিজেদের আত্মপ্রচারের, মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া প্রচারের টাকা, টিভির পর্দায় বারবার করে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া প্রচারের টাকাটা কোথা থেকে আসছে বাংলার সরকারকে বলতে হবে, জবাবদিহি করতে হবে। গরিব মানুষ যারা 20 টাকা, 30 টাকা, 40 টাকা বাস ভাড়া দিয়ে প্রতিদিন বাসে উঠছেন, উঠতে বাধ্য হবেন, সেই মানুষগুলোর কাছে জবাবদিহি করতে হবে। আজকে জবাব চাইছে বাংলার মানুষ। কোথায় গেল প্রচেষ্টা প্রকল্প? গরিব মানুষকে 1000 টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ফর্ম ডিস্ট্রিবিউশন করে 5 দিন ধরে তারপরে লোপাট হয়ে গেল। এখন অ্যাপে ডাউনলোড করে সেটাকে ওয়েবসাইটের মারফতে যেতে হবে। একটা গরিব মানুষ পারবেন ভাবুন তো? কোথায় গেল স্নেহের পরশ 25 কোটি টাকার ফান্ড? কোন পরিযায়ী শ্রমিকরা সে টাকাটা পেয়েছে? আজকে ইলেকট্রিসিটি বিল 3 মাস মুকুব করে দেওয়ার দরকার ছিল বাংলার মানুষের। সমস্ত বাড়িতে ইলেকট্রিসিটি বিলগুলো যাচ্ছে। কেন সঞ্জীব গোয়েঙ্গাকে বলা হবে না যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তকে বিদ্যুতের বিলটাকে মুকুব করে দেওয়া হোক এই সময়? কেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন, রাজ্য বিদ্যুৎ পর্ষদ কেন বিদ্যুতের বিল মুকুব করবে না? কেন রাজ্য সরকার বলবে না যে আপনার কাছ থেকে বিদ্যুতের বিল নেব না? কেন বাংলার মানুষ প্রচারের টাকা থেকে বাঁচিয়ে বাংলার মানুষকে, গরিব মানুষগুলোকে, তস্য গরিব মানুষগুলোকে 5000 টাকা করে তাদের ফান্ডে দেওয়া যেত না 3টে মাস? এটা সরকার চলছে, এটা প্রশাসন চলছে, এটা অ্যাডমিনিস্ট্রেশন চলছে। সারা ভারতবর্ষ একভাবে চলছে। আর এই পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসতে গিয়ে 1 মাসে 109খানা ট্রেনের গল্প শুনিয়েছেন। আসবো সে ব্যাপারে, কিন্তু তার আগে আমাদের মনে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা মার্কশিট বেরিয়েছে, একটি সর্বভারতীয় চ্যানেল করেছে। মেট্রো সিটিগুলো দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা 5টা শহরের মানুষের কাছ থেকে তারা রায় চেয়েছিলেন, তাদের পারফরমেন্স গ্রাফ চেয়েছিলেন। দিল্লি থেকে শুরু করে চেন্নাই, ব্যাঙ্গালোর এবং কলকাতার একটা পারফরমেন্স গ্রাফ। সেখানকার মানুষ কি মনে করছেন, তারা টেলিফোনে তাদের মেসেজ পাঠিয়েছিলেন যে তারা কত নম্বর দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ভাবতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নম্বর পেয়েছেন 100তে 6, আর অরবিন্দ কেজরিওয়াল পেয়েছেন 60-এর ওপরে। আসুন সর্বভারতীয় সংবাদ চ্যানেলের করা সেই সমীক্ষা রিপোর্টটা একবার দেখেন। Finding that comes up. Look at the Chief Minister. Delhi
governed by Arvind Kejriwal gets 65% votes. It's a huge thumbs up to the way Arvind Kejriwal has come out and managed the situation in Delhi, and that's got a big thumbs up, 65% approval rating from residents of Delhi. Bengaluru is the next city which is given the maximum numbers for B.S. Yediyurappa and his handling of the COVID situation in Bengaluru. Of course, the numbers are very low in Bengaluru, and that's why probably the government has been given this thumbs up, with just 169 positive cases in Bengaluru and around 1,000 odd cases in the state of Karnataka. Next comes KCR, who is the Chief Minister of Telangana. He gets a 49% rating as far as his popularity is concerned, and his strategy as well as his response to COVID-19 battle is concerned. 49% going to Hyderabad, and that's how Telangana people have voted for KCR. Then comes Chennai, and this is 40% rating given to Edapati Palanisamy, who is the Chief Minister of Tamil Nadu, with a 40% rating going to Chennai, which has had problems in the last 4 days, but 4 or 5 days, but overall the handling has been good. That's what residents of Chennai feel. It's Mumbai, that's the problem area. Uddhav Thackeray, 35% on number 5 among the metros, and Uddhav Thackeray 35. Mumbai is the challenge. It's also a challenge that Maharashtra numbers are going up close to the region of 19,000. Mumbai alone having around 12,000 cases, positive COVID cases, and Dharavi the biggest nightmare, because the population per square kilometer here is over 2 lakh people, and social distancing can be forgotten about in Dharavi. But ladies and gentlemen, it's this state of West Bengal where Kolkata has voted for Mamata Banerjee, giving her only 6% approval rating. And this could be a crucial number given the fact that this is the state that goes to polls in 2021. The fact is that West Bengal is getting these numbers because probably people don't believe the numbers that have been put out by the Trinamool Congress government in West Bengal. Is that the reason why Mamata Banerjee is at the bottom of the ladder as far as this popularity poll is concerned? So Arvind Kejriwal number 1, B.S. Yediyurappa number 2, KCR number 3, Edapati Palanisamy number 4, Uddhav Thackeray number 5, but Mamata Banerjee is at the bottom of this stack as far as Chief Minister's approval rating is concerned. কোনো লজ্জা আছে, কোনো সংকোচ আছে? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রিয় শহর কলকাতা থেকে যেখানে তিনি বাস করেন তার নাগরিকরা 6 নম্বর দিচ্ছে, এর থেকে লজ্জার কিছু আছে? লজ্জা নেই, শাসকের লজ্জা নেই। লজ্জা থাকলে আগামী 1 মাসে 109খানা ট্রেনের গল্প পরিযায়ী শ্রমিকদের বলতেন না। রেশনের লুট হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা না চেয়ে ওই রেশনের সচিবকে সরাতেন না। আমরা বারবার বলছি, বাংলার বার্তা থেকে বলছি, পরিযায়ী শ্রমিকদের প্রতি অন্যায় করা হচ্ছে। সিঙ্গুর থেকে টাটাকে দাঁড়িয়ে বাংলায় ভারী শিল্প নষ্ট করা হয়েছে। কোনো ভারী শিল্প আসেনি, শিল্পায়ন হয়নি। বাংলার লক্ষ লক্ষ মানুষ বাংলার বাইরে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। আমরা বারবার বলছি 42 লক্ষ থেকে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন 2 লক্ষ মাত্র শ্রমিক নাকি বাংলার বাইরে আছে। পরবর্তীকালে সেই সংখ্যাটাকে তিনি নিজ মুখে বলেছেন প্রেস কনফারেন্সে 20 লক্ষ, এবং আগামী দিনে সেটি 40 লক্ষ, 42 লক্ষ বা 50 লক্ষ বলবেন। আসলে ঘটনাটা হচ্ছে এই সাপ্রেশন অফ ফ্যাক্টস করতে 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 পরিযায়ী শ্রমিকদের তথ্য নিয়ে যেমন লুকোনো, তেমনি পরিযায়ী শ্রমিকদের প্রতি চূড়ান্ত অন্যায় করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সারা ভারতবর্ষের তথ্য বলছে যেখানে 1200 ট্রেন রেডি ছিল পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য, সেখানে ভারতীয় রেলওয়ে ইতিমধ্যে 806টি ট্রেন চালিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের সংখ্যা হচ্ছে 9। ভাবতে পারেন 806টি ট্রেন যেখানে সর্বভারতীয় রেলওয়ে চালিয়েছে সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়ার জন্য, রাজ্যে ফেরানোর জন্য, সেখানে মাত্র 9টি ট্রেন রাজ্যের ঢোকার অনুমতি দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কেন, কিসের জন্য, এই প্রশ্নটা আমরা বারবার করছি।
কিসের অসুবিধে ছিল? এরা যদি ছেলেরা ঘরে ফিরত। আজকে ভাবুন তো, যেখানে বিহার 204টি প্রথম দফায় 204টি ট্রেন তার রাজ্যে ঢুকিয়েছে, পরবর্তী সেই সংখ্যাটা 257 হয়েছে। উত্তরপ্রদেশ 386টি প্রথম পর্বে ট্রেন ঢুকিয়েছে, পরবর্তীকালে 15 দিনে 400টির ওপর ট্রেন শুধু উত্তরপ্রদেশে ঢুকেছে। মধ্যপ্রদেশে 67টি ট্রেন ঢুকেছে, ঝাড়খণ্ডে 44টি ট্রেন ঢুকেছে, সেখানে পশ্চিমবঙ্গের সংখ্যা হচ্ছে 9। এই অবিচার, এই অন্যায়টা কেন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের সঙ্গে? এবং সব থেকে দুঃখের কথা জানেন, কেরলকে দেখেও তো বাংলা কিছু শিখলো না, পাঞ্জাবকে দেখে শিখলো না, অমরিন্দর সিংকে দেখে কিছু শিখলো না, উত্তরপ্রদেশকে দেখে শিখলো না, অসমকে দেখে শিখলো না, পাশের রাজ্য নবীন পটনায়ককে দেখে পর্যন্ত বাংলা শিখলো না। আপনাদের একটি বিজ্ঞাপন দেখো, যে বিজ্ঞাপনটা আপনারা জানেন রাজ্যের বিজ্ঞাপন, এখন কোটি কোটি টাকার বিজ্ঞাপন চলছে সমস্ত সংবাদপত্র এবং টিভিতে। সেখানে দেখবেন মাননীয়ার বড় বড় ছবি, হাসি মুখের ছবি, এই মুহূর্তে দেওয়া যেটা উচিত নয়, রুচিতে বাধা উচিত, কিন্তু বাধে না আমাদের শাসক। আপনাদের দেখাবো কেরলের শাসক বিজয়ন, তিনিও রাজ্য শাসন করছেন, তার একটি বিজ্ঞাপন আপনাদের দেখাবো। এবং এই বিজ্ঞাপনে দেখুন কত ছোট্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়নের ছবিটা আপনারা দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়নের ছোট্ট করে একটি ছবি। এবং বিজ্ঞাপনের বিষয় কি? বিষয় হচ্ছে অতিথি শ্রমিকদের জন্য হেল্পলাইন। 14টি জেলায় তাদের নোডাল অফিসার তাদের মোবাইল নম্বর দিয়ে দিচ্ছেন। অর্থাৎ কেরলে থাকা, কেরলের বাইরে যারা পরিযায়ী শ্রমিক আছে, সেই পরিযায়ী শ্রমিকদের প্রত্যেককে প্রতি মুহূর্তে আপডেট রাখার জন্য, কোনো অসুবিধে হলে তাদের টেলিফোন করার জন্য নোডাল অফিসারদের বিজ্ঞাপন কেরলের সংবাদপত্রগুলোতে বেরোলো, এবং সেখানে ছোট্ট করে বিজয়নের ছবি। আর এখানে কোনো বিজ্ঞাপন হলে মাননীয়ার বড় করে ছবি। খেলা মেলা উৎসব ছেড়ে দিন, যে কোনো জায়গায় একটা সাংস্কৃতিক উৎসব ছেড়ে দিন, এখনো এই বাজারে এই সংকটের সময় মাননীয়ার বড় বড় ছবি দিয়ে আত্মপ্রচার চলছে 2021-এ ভরাডুবি আটকানোর জন্য। ভরাডুবি নিশ্চিত মাননীয় আপনি জেনে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার বার্তা থেকে বলছি, ভরাডুবি মাননীয়ার নিশ্চিত 2021-এ। বাংলার মানুষ সেটা লিখে ফেলেছে, আপনি সেটা পড়তে পারছেন না বলে এখনো প্রচারে নিমজ্জিত রয়েছেন। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যে অনাচার, যে অবিচার আপনি করলেন, তার বিচার কিন্তু 2021-এ হবে। আসুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা বাংলার বার্তার দপ্তরে মণিপুর থেকে এক যুবকের ফোন শুনছিলাম। তিনি বলছেন যে বাংলার মুখ্যমন্ত্রীকে ভুলে গেছেন যে মণিপুর বলে একটা উত্তর পূর্ব ভারতের রাজ্য আছে, যেখানে উত্তরবঙ্গের প্রায় 1.5 লক্ষ পরিযায়ী শ্রমিক আটকে আছেন। একটা হেল্পলাইন টেলিফোন নাম্বার পর্যন্ত তুলছেন না, ফোন করলে ফোন ধরছেন না। আমরা তো মরে যাব, আমরা না খেয়ে আছি, আর্তনাদ করছেন সেই যুবক। তার টেলিফোনের কণ্ঠস্বরটা আপনারা শুনবেন, এবং তারপরে শুনবেন এক পরিযায়ী শ্রমিক, তার কণ্ঠের কিছু কথা আজকে বাংলার বার্তা এই প্রতিবেদনে। অনেক যন্ত্রণা নিয়ে, অনেক কষ্ট নিয়ে পরিযায়ী শ্রমিকদের কথাগুলো তুলে ধরতে হচ্ছে। ভালো লাগছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী একটু চেষ্টা করলে সামলাতে পারতেন। গত 2 মাস ধরে ঘুমিয়ে কাটিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করেনি। এখন প্রচার করছেন, টুইট করছেন 109খানি রেল সারা ভারতবর্ষ থেকে 14ই জুনের মধ্যে আমরা মুভ করব। প্রতিদিন 100টা করে ট্রেন মুভ করা উচিত ছিল, সেখানে দাঁড়িয়ে তা না করে 109টা ট্রেন। আমরা হিসেব করে দেখছিলাম, প্রতি ট্রেনে যদি 900 জন করে মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ম মেনে বাংলায় আসে, তাহলে আগামী 1 মাসে 90,000 মানুষ পরিযায়ী শ্রমিক, ছাত্র, যুবক, যারা বাংলার বাইরে আছেন, তারা বাংলায় ফিরতে পারবেন। ভাবতে পারছেন? 90,000, যেখানে 42 লাখ থেকে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন, এর 70 থেকে 80% পরিযায়ী শ্রমিক বাংলায় এই মুহূর্তে ফিরে আসতে চাইছে। সংখ্যাটা যেখানে 42 থেকে 50 লক্ষ, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী টুইট করে প্রচার করছেন যে আগামী 1 মাসের মধ্যে 14ই জুনের মধ্যে আমরা 105টি ট্রেনের সম্ভবত অনুমতি দিচ্ছি, যার টোটাল সংখ্যায় মানুষ ফিরতে পারবেন সম্ভবত 90 থেকে 95,000 মানুষ। বাকি মানুষগুলো তাহলে হেঁটে ফিরবে বাংলা? এ প্রশ্নটা রেখে আসুন প্রতিবেদনের শেষ পর্ব দেখি। নমস্কার। আমরা এই 1.5 লাখের মতো লোক মণিপুরে আটকে আছি। আমাদের রাজ্যের কি কোনো হেলথ সেন্টার, কোনো কন্ট্রোল কিছু উঠায় না? কারণ আমরা কি পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ নেই? মমতা বন্দ্যোপাধ্যায় কি আমাদের দেখে না? নর্থ ইস্টের লোক কমসে কম 1.5 থেকে 2 লাখ লোক আটকে আছি। কেউ কাঠমিস্ত্রি কাজ করে, কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ রঙের কাজ করে, সমস্ত কাজ নিয়ে সব কাজ করে। আমাদের রাজ্যে কোনো সিস্টেম নেই, যে কারণে আমরা বাইরে আসতে হয়েছে। আমাদের রাজ্যের মানুষের মন্ত্রীদের কোনো চিন্তাই নেই যে মণিপুর নামে একটা রাজ্য আছে। আপনারা কোন জেলার লোক?
আমরা আলিপুরদুয়ার জেলার লোক। এছাড়া কোন জেলার লোক আছেন ওখানে? কোচবিহার এবং জলপাইগুড়ির লোক আছে এখানে, আর কিছু লোক আছে আপনাদের মুর্শিদাবাদের। কত সংখ্যাটা হবে? 1.5 থেকে 2 লাখ হবে। সবাই আটকে পড়ে আছেন? সবাই আটকে বসে আছে, এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। মণিপুরে কোনো রেল লাইনের পরিষেবা নেই, বাসে যেতে হয় এখান থেকে। রাজ্য সরকারে আমরা থানায় গিয়েছি, থানার থেকে বলছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো হেল্প লাইনে আমরা খোঁজ করে পাচ্ছি না, আপনারা যদি যেতে চান নিজের ইচ্ছা যেতে হবে। একটা লোকের ভাড়া হচ্ছে 6,000 টাকা। কি করে যাবো আমরা? মানে মাথা পিছু 6,000 টাকা? মাথা পিছু 6,000 টাকা একজন লোকের ভাড়া। একটা বাসে কতজন আসতে পারবেন? 20 জন আসতে পারবো এটা একটা বাসে। না, সে তো বাংলায় ঢুকতে দেবে না, কুচবিহার বর্ডারের মধ্যে আটকে রাখবে, তাই তো? হ্যাঁ, বলছে যে কোচবিহার অব্দি আমরা নিয়ে যাওয়ার পরে আপনারা কোথায় কি করবেন না করবেন আপনাদের ব্যাপার, সেটা আমরা কিছু করতে পারবো না। বাংলার বর্ডারে তো বাংলা ঢুকতে দেবে না নিঘাত। এখন যদি না ঢুকতে দেয় তাহলে আসাম বর্ডারে গিয়ে শেষ হয়ে যাবে আমাদের রাস্তা। আচ্ছা, ঠিক আছে। मुंबई से पश्चिम बंगाल जाने के लिए 7 ट्रेन की परमिशन पश्चिम बंगाल की सरकार से मांगी गई है, किंतु एक भी परमिशन अभी तक प्राप्त नहीं हुई है। मैं आदरणीय ममता दीदी से प्रार्थना करता हूं कि वे तुरंत इसकी परमिशन दे। बड़े पैमाने पर मजदूरों को वहां पर जाना है, और मैं साथ साथ हमारे माननीय मुख्यमंत्री जी को और सभी नेताओं को भी निवेदन करता हूं कि वे भी प्रयास करें कि ममता दीदी की तरफ से ये परमिशन तुरंत मिले, ताकि मजदूरों को वहां जाने में सहूलियत हो और वे पैदल न जाए। आप ममता बनर्जी की सच्चाई को देखिए, आपको जान के आश्चर्य होगा कि ममता बनर्जी के वेस्ट बंगाल ने अभी मात्र 9 ट्रेन, आज जब ये प्रेस कॉन्फ्रेंस हो रहा है, मात्र 9 ट्रेन को इजाजत दी है, परमिशन दी है वेस्ट बंगाल में प्रवेश करने के लिए। कहां तो उत्तर प्रदेश में 487, कहां बिहार में 254 और वेस्ट बंगाल के कई श्रमिक अन्य राज्यों में, मगर केवल 9 ट्रेनों को अभी तक परमिशन दिया गया है। আসসালামু আলাইকুম, আমি শরীফুল শেখ। মমতা দি, তোমাকে বলছি, তুমি পশ্চিমবাংলার ছেলেগুলো মাঙালে না তো? একটাও তো চাইলে না, একটাও ট্রেন ঢুকতে দিচ্ছ না। 300 খানা ট্রেন প্রত্যেক দিন কেন্দ্র সরকার স্পেশাল শ্রমিকদের জন্য দিচ্ছে, কিন্তু তুমি একটাও নিচ্ছ না। সেদিন বললে 7 খান নেবো, 7 খানের মধ্যে 2খানা নিয়েছো আর নিচ্ছ না। তবে পশ্চিমবাংলার ছেলে কিন্তু সব ঘর যেছে, কেউ ট্রাকে, কেউ বাসে, কেউ হেঁটে, যেভাবে ঘর যেছে। এবার ট্রাকে যেতে গেলে 4,000 টাকা 5,000 টাকা করে ট্রাকওয়ালা নিচ্ছে, বাসওয়ালা নিচ্ছে 10,000 টাকা। এবার তুমি ভাবছো পয়সাগুলো সব ওদের নিজের পয়সা নয়। কেউ কানে রিং বিক্রি করছে ঘরে, কেউ গাই বিক্রি করছে, কেউ ছাগল বিক্রি করছে, কেউ কিছু বন্ধক রাখছে। বন্ধক রেখে সবাই শ্রমিক ভাইরা ঘর যেছে। তুমি শ্রমিক ভাইদেরকে একদম ভিখারি বানিয়ে দিছো, তাদের অস্তিত্ব থাকছে না, কিছু জমা পয়সা বলেও কিছু থাকছে না। এত কষ্টের মধ্যে শ্রমিক ভাইরা ঘর যেছে। এবার তুমি বুঝে নিও, এর দায় কিন্তু পুরোপুরিভাবে এর দায় কিন্তু তুমি, অন্য কিছু নয়। কেননা যেহেতু তুমি ট্রেন নিচ্ছ না, সেই হিসাব মতো এর দায় কিন্তু তুমি হচ্ছ। এই যত কষ্ট করে শ্রমিক ভাই ঘর যেছে, ঘর তো যাবে, একটাও থাকবে না, সবাই ঘর চলে যাবে। তুমি নিলেও ঘর যাবে, তুমি না নিলেও ঘর যাবে। ঘর তো সবাই যেছে, কিন্তু পরিস্থিতি তোমার ভয়াবহ হবে। কেননা তুমি যেভাবে করছো না পশ্চিমবাংলার ছেলেগুলোকে, সেভাবে তোমার পরিস্থিতি খারাপ হবে। কেন তোমার পার্টির নিশ্চিহ্ন হয়ে যাবে, কিছু চিহ্ন পর্যন্ত থাকবে না। কেন তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, যে বাংলা ছেলেগুলো বাইরে থেকে কয়েকশো কোটি টাকা প্রত্যেক মাসে বাংলাতে পাঠায়, আর বাংলার আমদানি কোথা থেকে কোথা পৌঁছায়। আর মানুষ আজকে এই কষ্ট করে ঘর যেছে, সহজে কেউ আর বিদেশ আসবে না, এখন সবাই বাংলাতে থাকবে। আর বাংলায় আর্থিক অবস্থা এবার কোথায় গিয়ে দাঁড়াবে, এবার তুমি ভাবনা চিন্তা করো। তুমি প্রচুর করলে আর নয়, এবার তুমি শেষ, কাহিনী তোমার খতম। সেই জন্য বলছি, অনেক হলো, তোমাকে বলবো না যে মমতা দিদি ট্রেন চালাও, চালাও, আর বলবো না। কেন লোক অলরেডি বম্বে থেকে বেরোতে চালু করে দিয়েছে, যে যেভাবে পাচ্ছে সে সেভাবে পাচ্ছে। কেউ মোবাইল বিক্রি করছে, কেউ কানে রিং বিক্রি করছে, হ্যাঁ, কেউ গাই বিক্রি করছে, কেউ ছাগল বিক্রি করছে, করে চলে যাচ্ছে। এবার তুমি বুঝে নিও, ছেলে পেলে যদি বিদেশে এবার না আসে, তাহলে কলকাতার আর্থিক অবস্থা কোথায় যাবে? আর তুমি ভেবেই বা কী করবে? কেন তোমার পার্টি তো থাকবে না। ইনশাল্লাহ দোয়া করছি যেন তোমার পার্টি আর না থাকে।
তাই যত শ্রমিক ভাই আছে না সবাইকে বলছি ভাই ভাবনা চিন্তা করে ঘরে চলো, যত কষ্ট করে ঘরে যেছো না তত কষ্ট এই ইলেকশনে মমতাকে দিতে হবে, মমতাকে বুঝিয়ে দিতে হবে যে আমরা প্রচুর কষ্ট করে এসেছি, এইটুকুই মনে দেখো। বাস এই বলে খতম করছি আমি। আর ভিডিও বানাবো না, তোমাকে কিছু বলবোও না, তুমি অনেক করেছো, এবার তুমি চিন্তা করছো, খালি মাথায় ভাবনা করো যে পশ্চিমবাংলার আর্থিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। কেন বিদেশ আর সহজে কোনো ছেলে আসবে না, এই যে কষ্ট করে যেছে, কেন গরিব মানুষ এক তো শেষ, তারপরে এই ঘর যেতে লিখে পুরোপুরিভাবে শেষ হচ্ছে। কেউ যদি একটা গাই কিনে রেখেছিল তো সেই গাইটাকে বিক্রি করছে, কেউ যদি একটা ছাগল কিনে রেখেছিল সেই ছাগলটা বিক্রি করে পয়সা মাঙাচ্ছে, কেউ যদি বউয়ের জন্য কানের একটা রিং করে রেখেছিল সেই রিংটাকে বিক্রি করে পয়সা মাঙাচ্ছে, পয়সা মাঙিয়ে ট্রাকে যেছে, বাসে যেছে, আজ ট্রাকওয়ালারা পৌঁছাচ্ছে 5,000 টাকা করে নিচ্ছে, 6,000 টাকা করে নিচ্ছে, তাও আবার বর্ডারে ছেড়ে আসছে। তাহলে পরিস্থিতি তুমি দেখো, ভিখারির মতো ভিখারি হয়ে গেল আমাদের পশ্চিমবাংলা সব লেবার শ্রমিকরা। আর এই শ্রমিক কিন্তু সহজে বিদেশে আসবে না। এবার তুমি বুঝে নিও কলকাতার আর্থিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, আর তুমি কীভাবে এতগুলো লোককে কাম দিবে। এবার সেই তোমার শিল্প গড়ে তুলবো বলেছিলে না 6 মাসের মধ্যে, এবার সেই তোমার শিল্পর দিকে তাকিয়ে দেখবো, সেই শিল্প এবার তোমার দেখবো আমি, তুমি কি শিল্প করো আমরা দেখবো। কমসে কম এইটুকু চিন্তা করিও, আর তোমার পার্টি থাকবে না। আজ আছে কাল নেই ক্ষমতা, স্বচ্ছ থাকার চেষ্টা করো, নইলে বেতন পড়বে শেষে যতই রাজা উজিরে ধরো। আজ আছে কাল নেই ক্ষমতা, স্বচ্ছ থাকার চেষ্টা করো, নইলে বেতন পড়বে শেষে যতই রাজা উজিরে ধরো।